বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় চান আইনজীবীরা। তাদের দাবি, উচ্চ আদালতে বিচারপতি নিয়োগে আইন এবং বিচারক নিয়োগ ও বদলি হতে হবে নির্বাহী বিভাগের প্রভাবমুক্ত। বিচার বিভাগ সংস্কার কমিশনকে এই তিনটি বিষয়ে বেশি গুরুত্ব দেওয়ার পরামর্শ আইনজীবীদের। কমিশনের প্রথম বৈঠকেও এসব নিয়ে আলোচনা হয়েছে। বিচার বিভাগ সংস্কারে রোডম্যাপ কি হবে, কোন বিষয়গুলো বেশি গুরুত্ব পাবে, এসব নিয়ে প্রথম বৈঠকেই আলোচনা করেছে কমিশন। কমিশনের চেয়ারম্যান বললেন, ন্যায় বিচার নিশ্চিত করতে বিচারিক আদালতে আগে সংস্কার প্রয়োজন। একই সাথে মাজদার হোসেন মামলার রায় অনুযায়ী বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয়ও গুরুত্ব তার। সচিবালয় তো এটা তো লাগবে, তবে কথা হলো এই একটা ছাড়া আর কি চলবে না। জি স্যার, অ্যাডমিনিস্ট্রেশন ছাড়া জুডিশিয়ারি চলবে না, পার্লামেন্ট ছাড়া জুডিশিয়ারি চলবে না। উচ্চ আদালতেও বড় ধরনের সংস্কার চান আইনজীবীরা। তাদের মতে বিচারক নিয়োগে আইন করার বিকল্প নেই। লোয়ার জুডিশিয়ারির চেয়ে বেশি সমস্যা হচ্ছে আমাদের উচ্চ আদালতের বিচারাঙ্গন নিয়ে। এর মধ্যে অনেক মানুষকে নিয়োগ দেওয়া হচ্ছে শুধুমাত্র রাজনৈতিক বিবেচনায়, যারা প্রকৃতপক্ষে এই কাজটি করার জন্য যোগ্যতার মাপকাঠিতে হয়তো উত্তীর্ণ হতেন না। আপনি নিম্ন আদালতের একজন বিচারক নেওয়ার জন্য তার জন্য মৌখিক পরীক্ষা নিচ্ছেন, এমসিকিউ নিচ্ছেন, লিখিত নিচ্ছেন, ভাইভা নিচ্ছেন, কম্পিটিটিভ এক্সাম নিচ্ছেন, তারপরে তাকে নিয়োগ দিচ্ছেন, অথচ সর্বোচ্চ আদালতের একজন বিচারক নিয়োগ হবেন আপনার খেয়াল খুশি মতো। এটা তো হতে পারে না। বিচারকদের দলীয় আনুগত্য ও দুর্নীতিরোধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে সক্রিয় করার পরামর্শ অনেক আইনজীবীর। বিচারকদের দুর্নীতির বিষয় তথ্য দেওয়া এবং ইনকোয়ারিটা সহজলভ্য করতে হবে। এইটা কার্পেটের নিচে ফেলে দিলে হবে না। দ্বৈত শাসন চলবে না, ডোয়ের কি চলবে না। অর্থাৎ বিচার প্রশাসন চলবে মাজদার হোসেনের মামলা রায়ের মধ্য দিয়ে আপনার বাংলাদেশের প্রধান বিচারপতি নেতৃত্বে। শিগগিরই বার কাউন্সিল, আইনজীবী, রাজনীতিবিদ সহ বিভিন্ন অংশীজনের সাথে বৈঠক করবে বলে জানা গেছে বিচার বিভাগ সংস্কার কমিশন। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও এমডি সায়েম সোবহান আনভির সহ তাদের পরিবারের ৮ সদস্যের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট রোববার বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে এই নির্দেশনা দিয়েছে। ব্যাংক হিসাব জব্দের তালিকায় সায়েম সোবহান আনভির ছাড়াও আছেন আহমেদ আকবর সোবহানের আরও ৩ ছেলে, সাদাত সোবহান, সাফিয়াত সোবহান ও সাফওয়ান সোবহান। এছাড়া আছেন ৩ পুত্রবধূ, সোনিয়া ফেরদৌসি সোবহান, সাবরিনা সোবহান ও ইয়াশা সোবহান। বিএফআইইউর চিঠিতে উল্লেখিত ব্যক্তি ও তাদের প্রতিষ্ঠানের নামে কোনো ব্যাংক হিসাব পরিচালিত হয়ে থাকলে সেসব হিসাবের লেনদেন মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় ৩০ দিনের জন্য স্থগিত রাখা এবং তাদের নামে কোনো লকার থাকলে তার ব্যবহার ৩০ দিন বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও এনবিআর এর সাবেক চেয়ারম্যান নজিবুর রহমানকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। রোববার রাতে রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি। ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক বিষয়টি নিশ্চিত করে জানান, আজ তাকে আদালতে হাজির করা হবে। একটি হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তার ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ। ২০১৫ সালে এনবিআর এর চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পান নজিবুর রহমান। ২০১৭ সালের শেষে তাকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়। ২০১৯ সালে তিনি চাকরি থেকে অবসরে যান। সরকার পতনের আগে তিনি ক্যাপিটাল মার্কেট স্টেবিলাইজেশন ফান্ড এর বোর্ড অব গভর্নর্স এর চেয়ারম্যান ছিলেন। আওয়ামী লীগ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার বিকেলে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার তালেবুর রহমান জানান, ডিবির একটি দল ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর গুলশানের বাসায় অভিযান চালায়। পরে তাকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। সাবেক মন্ত্রীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে ডিবি। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারের নৌ পরিবহন ও পরবর্তীতে স্থানীয় সরকার উপমন্ত্রী ছিলেন সাবের। ১৯৯৬ সালের ৪ জুলাই থেকে ২০০১ সালের ১৯ আগস্ট পর্যন্ত বিসিবি চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন তিনি। ভারতে পালানোর সময় সাবেক ভূমিমন্ত্রী ও খুলনা ৫ আসনের সাবেক এমপি নারায়ণ চন্দ্র চন্দকে আটক করেছে বিজিবি। রোববার রাতে বিজিবির পক্ষ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়। বিজিবি জানায়, ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে তাকে আটক করা হয়।
নারায়ণচন্দ্র চন্দ 2014 থেকে 2018 সাল পর্যন্ত মৎস্য প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী এবং 2018 থেকে 2019 পর্যন্ত মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। নারায়ণচন্দ্র চন্দ 1967 সালে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত হন। এরপর বাংলাদেশে প্রথম অনুষ্ঠিত ইউপি নির্বাচনে ডুমুরিয়ার ভান্ডারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। 2008, 2014, 2018 ও 2024 সালের নির্বাচনেও সংসদ সদস্য নির্বাচন হন। আমি প্রথমে বলছি আমি কি করতেন, আমি বললাম শিক্ষকতা করতাম। তারপরে আমি নিজেই বলছি যে আমি না, আপনি প্রথমে তো স্বীকার করেন নাই যে আপনি সংসদ সদস্য। ওখানে আমি তো কথা বলার সুযোগ পাইনি, এখানে এসে তো সব বলছি। আমি আজকে যশোর থেকে আসছি। আজকে রওনা করছিলেন? কিসে আসছিলেন? আসছিলাম একটা গাড়িতে। রাজধানীর যাত্রাবাড়িতে বাসার সামনে মোহাম্মদ জাহাঙ্গীর নামের এক আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে মুখোশধারী দুর্বৃত্তরা। রোববার রাত 10:30টার দিকে যাত্রাবাড়ি থানার মীর হাজারিবাগ এলাকার আবু হাজি গলিতে এ ঘটনা ঘটে। হামলার পর আহত জাহাঙ্গীরকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে রাত 11:30টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের ভাতিজা রুবেল জানান, বাড়ির সামনে মুখোশ পরা 3 থেকে 4 জন তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। রাজনৈতিক দ্বন্দ্বের জেরে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ স্বজনদের। তবে নির্দিষ্ট করে কারো বিরুদ্ধে এখনো অভিযোগ করা হয়নি। হত্যার ঘটনার মামলার প্রস্তুতি চলছে। নারায়ণগঞ্জ শহরের কালীরবাজার মশলাপট্টিতে আগুনে পুড়ে গেছে 30টি দোকান। গত রাত 11:30টার দিকে আগুনের ঘটনাটি ঘটে। ফায়ার সার্ভিস জানায়, রাতে কালীরবাজার মশলার দোকানে আগুন ছড়িয়ে পড়ার খবরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে মণ্ডলপাড়া ফায়ার স্টেশনের 3টি ও হাজীগঞ্জ ফায়ার স্টেশনের 2টি ইউনিট 1.5 ঘন্টার চেষ্টায় রাত 1টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় দোকানের কেউ হতাহত হয়নি, তবে ফায়ার সার্ভিসের এক সদস্য আহত হয়েছে বলে জানানো হয়েছে। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। অন্তর্বর্তী সরকার ও প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়ে ফেসবুকে বিতর্কিত মন্তব্য করে সমালোচিত লালমনিরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মি। শনিবার ফেসবুকে তিনি লেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। একে সরকারি চাকরির আচরণবিধির লঙ্ঘন বলছেন সংশ্লিষ্টরা। এরই মধ্যে উর্মিকে ওএসডি করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এটি লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মির ফেসবুক স্ট্যাটাস। তিনি লিখেছেন, সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, রিসেট বাটনে পুশ করা হয়েছে, অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ? বিস্ময়কর চিহ্ন দিয়ে তিনি আরও লেখেন, কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার মহাশয়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের এক বক্তব্যের জের ধরে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মির এই প্রতিক্রিয়া। এ বিষয়ে জানতে চাইলে নিজের স্ট্যাটাসের পক্ষে শক্ত অবস্থান নিয়ে তিনি জানান, আমি পোস্ট দিয়েছি, এটাই তো যথেষ্ট। অনলি করেছি বিভিন্ন কারণে হইতে পারে, এর জন্য যদি আমার চাকরি চলে যায় এটা আমার কোনো সমস্যা নাই। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু, এগুলো সবই মীমাংসিত সত্য। রিসেট বাটন পুশ করে সব অতীত মুছে ফেলা, এটা মানে কি? এটা তো তাহলে আমি তো মনে করি যে আসলে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি আমাদের দেশে এখন গভর্নমেন্ট হিসেবে আছে। তো আমি আমার মনে হচ্ছে যে আমার দায়িত্বশীল জায়গা এটাই, যেটা বলা হচ্ছে জুলাই মাসে গণহত্যা, এগুলো সবই তদন্ত সাপেক্ষে, কিন্তু মীমাংসিত সত্য না, এখন পর্যন্ত প্রুফ হয়নি। তো রাষ্ট্রের প্রধান নির্বাহীর বিরুদ্ধে অধস্তনদের এমন বক্তব্য আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সরকারি চাকরিজীবীদেরকে 79-এর কন্ট্রাক্ট রুলস অনুযায়ী আচরণ করতে হয়। সেখানে সরকারের এমন সমালোচনা করা যাবে না যেটা জনগণের সঙ্গে সরকারের সম্পর্ককে এফেক্ট করতে পারে। এটা 23-এর এতে আছে। তাপসী তাবাসসুম উর্মির ফেসবুকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পতিত স্বৈরাচারের পক্ষে অবস্থান নিয়ে বেশ কিছু স্ট্যাটাস মিলেছে। এছাড়াও আওয়ামী লীগের পক্ষে শক্ত অবস্থান নিয়ে স্ট্যাটাসও দিয়েছেন তিনি। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুলাই অভ্যুত্থানের বীরদের তালিকা নির্ভুল করতে যাচাই বাছাই দেরি হচ্ছে, বলছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। সুবিধাভোগী কারো নাম যেন অন্তর্ভুক্ত না হয় সে বিষয়ে সতর্কতা নেওয়া হয়েছে। জাতীয় নাগরিক কমিটির আয়োজনে রোববার বিকেলে রাজধানী যাত্রাবাড়িতে হতাহতদের পরিবারের সাথে মত বিনিময়ে এ কথা জানানো হয়।
এ সময় তালিকা তৈরিতে বেশ কয়েকজন সরকারি কর্মকর্তার অসহযোগিতার অভিযোগ তোলা হয়। আমার কলিজা এবং প্লিহা বুকে ছিদ্র হয়ে পিছন দিয়ে বের হয়ে যায়। আমার শেষ পর্যন্ত এটা কেটে ফেলে দিয়েছে। ক্ষমতাচ্যুত স্বৈরাচার সরকারের অস্ত্রের সামনে বুক পেতে দিয়েছিল ছাত্র জনতা। অনেকে হয়েছেন শহীদ, আর অনেকেই আহত। হতাহতদের পরিবার স্বজন নিয়ে জাতীয় নাগরিক কমিটির মতবিনিময়ে উঠে আসে নানা অভিজ্ঞতার বর্ণনা। শহীদদের পূর্ণাঙ্গ তালিকা তৈরিতে দেরির অভিযোগও করেন কেউ কেউ। তারা চায় আগামীতে বাংলাদেশ সুন্দর একটা বাংলাদেশ দেখতে, এবং তারা চায় তাদের ভবিষ্যৎ দেখতে। আমার এই ছেলে চাকরি বাকরি এখন না করে দিছে, সবাই না করে দিছে। দেখেন আমার ছেলেকে না করে দিছে, আমরা কোন রকম ভাত না খাইতে পারি না। ছেলে ৭১ মুক্তিযোদ্ধাদের তালিকার মতো গণ অভ্যুত্থানে শহীদদের তালিকা যাতে প্রশ্নবিদ্ধ না হয় সে সতর্কতার বিষয়টি তুলে ধরে জুলাই স্মৃতি ফাউন্ডেশন। এমনও মুক্তিযোদ্ধা আমরা পাই যার মুক্তিযুদ্ধের সময় যার বয়স ছিল 5 বছর, অথবা যার জন্ম হয় নাই। সেরকম দিকে আমরা এবার চাচ্ছি না। সেক্ষেত্রে আমাদেরকে খুব ভেবেচিন্তে সতর্কতার সাথে আমাদেরকে আগাতে হবে, যাতে যাত্রাবাড়িকে জুলাই আন্দোলনের লাইট হাউস আখ্যা দেন বক্তারা। প্রতিটি হত্যাকাণ্ডের বিচার, হতাহতদের পরিবারকে পুনর্বাসনের আহ্বান জানান তারা। অন্তর্বর্তীকালীন সরকার তার কাছে সবথেকে বড় যে দায়িত্ব, সে দায়িত্ব হলো আমরা আগের যে সিস্টেম দেখেছি বাংলাদেশে, এই সিস্টেম আমাদের চলবে না, নতুন সিস্টেম লাগবে। নতুন সিস্টেমের জন্য যা করা প্রয়োজন অন্তর্বর্তীকালীন সরকারকে সেই কাজটা করে যেতে হবে। যারা খুনি রয়েছে, খুনিদের বিচার, এই বিচারের জন্য অলরেডি আমরা ট্রাইব্যুনালে মামলার প্রসেস শুরু করেছি। আমাদের একটা লিগ্যাল টিম গঠন করেছি। যারা আহত রয়েছে তাদের সুচিকিৎসার জন্য আমরা আমাদের একটা ডক্টরস কমিউনিটি উদ্বোধন করেছি। জাতীয় নাগরিক কমিটি বলছে, ছাত্র জনতার আন্দোলনে অন্তত ১৫০০ নিহত হয়েছে। এর মধ্যে যাত্রাবাড়িতে এ পর্যন্ত তালিকাভুক্ত ৪৭ জন। নাগরিক অধিকার। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত শেরপুর ও ময়মনসিংহের কয়েক লাখ মানুষ। খাবার ও বিশুদ্ধ পানির সংকটে চরম দুর্ভোগে বানভাসী মানুষ। ফসল হারিয়ে নিঃস্ব অনেক কৃষক। দুর্গত এলাকায় দেখা দিয়েছে গোখাদ্যের তীব্র সংকট। ১৯৮৮ সালের পর এমন ভয়াবহ বন্যা দেখেছে শেরপুরের মানুষ। বাড়িঘর, রাস্তাঘাট ও ফসলের মাঠ তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে ৫ উপজেলার ২ লাখ বাসিন্দা। বাড়িঘরে পানি ওঠায় দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। বন্যার ৪ দিন পার হলেও এখনও ত্রাণ না পাওয়ার অভিযোগ বানভাসী মানুষের। পানি বিতরণ কম, মানে পানির মধ্যে মানুষ হাহাকার করতেছে, বাড়িঘরে কোনো কেউ যাইতে পারতেছে না। বন্যায় চারণভূমি ডুবে থাকায় দেখা দিয়েছে গোখাদ্যের চরম সংকট। রাস্তাঘাট শুয়ে থাকতেছি, সারা বয়ে থাকি, দিন রাতে ঘুম যাই লাগে, গরুরে খাওয়ানো লাগে, খাওয়া দাওয়া আমরা কিছু পাই না। ছিল আমন ধান সব পানির নিচে, এখন আমরা নিজেরাই খাবো কি গরুরে কি খাওয়াবো এই চিন্তিত পারছি না। ময়মনসিংহের হালুয়াঘাট, ধোবাউড়া ও ফুলপুর উপজেলায় ৪৩,০০০ হেক্টর জমির ধান এখন পানির নিচে। ফসল হারিয়ে নিঃস্ব অনেক কৃষক। ভেসে গেছে ১০,৭৫১টি মাছের ঘের। ৪০ একরের একটা প্রজেক্ট আছে মাছের, এটা পুরাটাই তলে গেছে। এত পরিমাণ ক্ষতি হয়েছে, ধান নষ্ট হয়েছে, কৃষি জমি নষ্ট হয়েছে। ক্ষয়ক্ষতি নিরূপণ করে কৃষকদের সহযোগিতার আশ্বাস কৃষি বিভাগের। যেগুলো আংশিক নিমজ্জিত, এগুলো তো পানি নেমে গেলে আর সমস্যা নাই। যেগুলো একদমই ক্ষতিগ্রস্ত হবে তখন হয়তো আমরা উপরে লিখবো, যদি সহযোগিতা পাওয়া যায় উপর থেকে। নতুন করে ঘুরে দাঁড়াতে সরকারি বেসরকারি সহায়তা চান ক্ষতিগ্রস্তরা। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বন্যা পরিস্থিতি নিয়ে আরো জানাতে শেরপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সাইমুম সাব্বির শোভন। শোভন, শেরপুরে বন্যা পরিস্থিতির এখন কিছুটা উন্নতি হয়েছে কিনা, কি অবস্থা দেখছেন? অনেক প্রবাহিত অঞ্চলের যে পানিটি ছিল সেগুলো ধীরে নেমে যাচ্ছে, লোকাল পানি নেমে যাচ্ছে। তো এখন বলা যায় যে সার্বিকভাবে শেরপুরের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তো ত্রাণের বিষয়ে আপনাকে একটু জানিয়ে রাখি, দুঃখিত, আমরা আসলে ঠিকভাবে শুনতে পাচ্ছিলাম না শোভনকে। আমরা পরবর্তীতে আবার তার সাথে যোগাযোগের চেষ্টা করব। পরবর্তী খবর জানিয়ে দিচ্ছি। রাজধানীর পূজা মণ্ডপগুলো 4 ভাগ করে নিরাপত্তা পরিকল্পনা সাজিয়েছে ডিএমপি।
250টির বেশি মণ্ডপে 5 দিন টানা পুলিশি নিরাপত্তা দেয়া হবে। পুলিশ সদর বলছে, সারা দেশের পূজা মণ্ডপগুলোতে নিরাপত্তার পাশাপাশি গুজব ঠেকাতে কাজ করছে তারা। ছাত্র জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর সহিংসতা, মন্দির ভাঙচুর ও হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার অভিযোগ এনে এর প্রতিবাদে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। এই সময় 210টি বিভিন্ন ঘটনার কথা উল্লেখ করা হয়। শরীয়তপুর, দিনাজপুর, টাঙ্গাইল, নাটোর, নারায়ণগঞ্জ, বরিশালে মানববন্ধন কর্মসূচিতে হামলার অভিযোগ করেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা। তবে এবারের পুজোয় যে কোনো ধরনের হামলার কথা উড়িয়ে দিয়েছে ডিএমপি। তারা বলছে, লোক সমাগম ও স্পর্শকাতর এলাকা বিবেচনায় পূজা মণ্ডপগুলোকে 4 ভাগ করে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে। সবকিছু বিবেচনা করে আমাদের পূজা মণ্ডপগুলোকে আমরা 4টা ক্যাটাগরিতে ভাগ করেছি। একটা হচ্ছে ক শ্রেণীর, একটা খ শ্রেণীর, তারপর আর একটা হচ্ছে মধ্যম, আর একটা হচ্ছে আপনার সাধারণ শ্রেণীর। আকৃতি এবং পূজা মণ্ডপগুলোতে যে আগত দর্শনার্থীর সংখ্যা এবং তাদের যে মণ্ডপগুলোর গুরুত্ব অনুযায়ী। পুলিশ সদর দপ্তর বলছে, পুজো উপলক্ষে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সিসিটিভি সহ থাকছে সাইবার নিরাপত্তায় বিশেষ টিম। শারদীয় দুর্গাপূজা আসন্ন এবং শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আমাদের পুলিশের পক্ষ থেকে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জনসাধারণকে আহ্বান জানাতে চাই যে কেউ যদি কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে চায় তাহলে সাথে সাথেই আপনারা আমাদেরকে জানান। পুজোকে কেন্দ্র করে কোনো গুজব ছড়ালে থানায় ও জরুরি সেবা নম্বর 999-এ জানানোর পরামর্শ দিয়েছে পুলিশ। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দুর্গোৎসবের দিনক্ষণ এগিয়ে আসায় ব্যস্ততা বেড়েছে মণ্ডপগুলোতে। প্রতিমা সাজিয়ে তোলার সঙ্গে সঙ্গে চলছে মণ্ডপের সাজসজ্জার কাজও। উৎসব নির্বিঘ্ন করতে কড়া নিরাপত্তার ব্যবস্থা রাখছে প্রশাসন। বরিশালে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রতিমা তৈরির কাজ শেষের পর্যায়ে। এখন রং তুলির আঁচড়ে সাজিয়ে তোলা হচ্ছে প্রতিমা, পাশাপাশি চলছে মণ্ডপ প্রস্তুতির কাজও। আমাদের কাজ দ্রুত চলতেছে, যেহেতু পূজা সামনে ঘনায় আইছে, তাই আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি। প্রতিমার কাজ চলছে শেষ পর্যায়ে, এখন তরুণের কাজও হচ্ছে, বৃষ্টিতে একটু বিঘ্ন ঘটছে। বরগুনায় এবার দুর্গাপূজা হচ্ছে 122টি মণ্ডপে। মণ্ডপ প্রস্তুতির পাশাপাশি উৎসবের অপেক্ষায় হিন্দু ধর্মাবলম্বীরা। আমাদের ভিতরে একটা উৎসাহ উদ্দীপনা কাজ করতেছে, আর নিরাপত্তার বিষয়টি পুলিশ এবং আনসার তারা আমাদের নিরাপত্তা দেবে। কুড়িগ্রামের প্রতিমা শিল্পীদের ব্যস্ততা কমেনি, এখনো বিভিন্ন জেলার মানুষ আসছে প্রতিমা কিনতে। মৌলভীবাজারে দুর্গোৎসবের প্রস্তুতি শেষের দিকে। নির্বিঘ্নে পূজা উদযাপনের 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ। কোনো ত্রুটি বিচ্যুতি আছে কিনা সেগুলো আমরা দেখার চেষ্টা করছি, এবং যেগুলো আমাদের দৃষ্টিতে নিরাপত্তার বিঘ্ন ঘটতে পারে সেগুলো নিয়ে আমরা তাদের সঙ্গে কথা বলেছি। এই নিরাপত্তার প্রশ্নে কিন্তু বাংলাদেশ পুলিশ কিন্তু সবসময়ের জন্য একদম শূন্য সহনশীলতায় আছে। প্রতিমা তৈরির পাশাপাশি মণ্ডপে মণ্ডপে চলছে সাজসজ্জার কাজ। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দুর্গাপূজার প্রস্তুতি নিয়ে আরো জানাতে কিশোরগঞ্জ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী শাহজাহান সাজু। সাজু, কিশোরগঞ্জের কতগুলো মণ্ডপে এবার পূজা হচ্ছে, শেষ মুহূর্তে ব্যস্ততা কেমন দেখছেন? দেখুন, কিশোরগঞ্জের সমগ্র জেলায় 300 করা হয়েছে। 363টি মণ্ডপেই পূজা উদযাপন করবেন হিন্দু ধর্মাবলম্বীরা। এবং আমি আপনাকে একটু জানিয়ে রাত্রে এই জেলা শহরের একটি মণ্ডপের দুর্গাপূজার প্রতিটা প্রতিমাই ভাঙচুর করা হয়। তারপর থেকে প্রশাসন সর্বোচ্চ যে গুরুত্ব দিচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। সেখানে স্থানীয় যে প্রশাসন রয়েছেন তারা এবং ঢাকায় যারা রয়েছেন প্রশাসনের লোকজন তারাও এখানে এসে পরিদর্শন করেছেন। এবং আপনাকে একটা আশার বাণী আমি যদি শোনাই, তো ওই যে মন্দিরের যে মূর্তি ভাঙা হয়েছিল ওই মন্দিরেও নতুন করে আবার এই কয়েকদিনে খুব দ্রুততার সহিত মূর্তি বানানো হয়েছে, প্রতিমা বানানো হয়েছে, এবং সেখানেও পূজা হবে। একেবারে সর্বশেষ পর্যায়ে এখন একেবারে তৈরি করাই আছে। প্রতিটা মূর্তিতেই রঙের তুলির আঁচড়, সর্বশেষ যে ছোঁয়া সে ছোঁয়াও শেষ।
একেবারে প্রস্তুত, এখন শুধুমাত্র মানে পূজা শুরু হবে এরকম। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি আমি যদি বলি তো ওই একটা দুর্ঘটনার পরেই জেলার যে পুলিশ সুপার রয়েছেন তার সাথে আমার কথা হয়েছে, তিনি বলেছেন যে আমরা এই পূজা উদযাপন যে কয়দিন থাকবে সর্বশেষ দিন পর্যন্ত সর্বোচ্চ নিরাপত্তা যাতে দেওয়া যায় সেই চেষ্টায় আমরা সারাক্ষণ দিন রাত কাজ করছি। এখানে আপনি পুলিশ, র্যাব এবং মানে মোট কথা আইন শৃঙ্খলা বাহিনীর যত মানে সদস্য রয়েছেন বা যেসব বিভাগ রয়েছেন এই দুর্গাপূজা যেহেতু কিশোরগঞ্জে একটা দুর্ঘটনা ঘটে গেছে, তো সব মিলিয়ে আসলে আমি যদি বলি যে কিশোরগঞ্জে এখন একেবারে হিন্দু ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদের মধ্যে একটা আনন্দ উৎসব মানে বিরাজ করছেন। পাশাপাশি একটা ভীতিও রয়েছে যেহেতু একটা ঘটনা ঘটে গেছে, তো প্রশাসন সর্বোচ্চ আশ্বাস দিয়েছে প্রশাসন পূজা উদযাপনের জন্য। কিশোরগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী শাহজাহান সাজু। হিন্দু সম্প্রদায়ের পাশে বিএনপি নেতাকর্মীরা ছায়া হয়ে থাকবেন বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। রোববার রাতে নাটোরের লালবাজারে জয়কালী বাড়ি মন্দিরে সর্বজনীন পূজা উদযাপন কমিটির সঙ্গে মত বিনিময় সভায় তিনি একথা জানান। বলেন, নাটোরে হিন্দু ব্যবসায়ীরা মাথা উঁচু করে চলবেন, সবসময় পাশে থাকবেন বিএনপির নেতাকর্মীরা। বিভিন্ন সোনার দোকান থেকে শুরু বিভিন্ন ব্যবসার সাথে জড়িত আমি আপনাদের অনুরোধ করে গেলাম, আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা অতীতে যেভাবে বুক উঁচু করে নাটোরে ব্যবসা করেছেন, বুক উঁচু করে নাটোরে চলাফেরা করেছেন, এই মুহূর্তে থেকে আমি আপনাদের বলে গেলাম মৃত্যুর আগ পর্যন্ত আমি যতদিন বেঁচে আছি সহ বিএনপির নেতা কর্মীরা ছায়ার মতো আপনাদের পাশে। পলিথিন বাতিল হলেও ভিন্ন পলিমার যৌগ দিয়ে বাজারে ব্যাগ আনার চেষ্টা করছে রাজশাহীর একটি প্রতিষ্ঠান। পলিবিউটিলিন টেরেফ্যাথালেটের সাথে কিছুটা ভুট্টার স্টার্চ মিশিয়ে তৈরি হয় এই ব্যাগ। এটি কম সময়ে মাটিতে মিশলেও মাটির জন্য এই পলিমার কতটা ক্ষতিকর তা জানতে আরও গবেষণা প্রয়োজন বলে মনে করেন পরিবেশ বিজ্ঞানীরা। পলিমার যৌগ পলিবিউটিলিন টেরিফ্যাথালেট এর সাথে কিছুটা ভুট্টার স্টার্চ মিশিয়ে রাজশাহীর গোদাগাড়িতে তৈরি হচ্ছে পলিথিন সদৃশ্য ব্যাগ। প্রতিষ্ঠানটির প্রধান ইফতেখায়ের হকের দাবি, এই ব্যাগ শতভাগ পচনশীল, তবে মাটিতে পলিবিউটিলিন টেরিফ্যাথালেট মেশার পর এর কি প্রভাব পড়বে সে সম্পর্কে কিছু জানাতে পারেননি তিনি। পরিবেশের ছাড়পত্র ছাড়া তারা নিতে চাচ্ছে না, যদিও এইটাতে যেহেতু প্লাস্টিক নাই সেইভাবে পরিবেশের কোনো নিষেধাজ্ঞা নাই যে প্লাস্টিক বর্জন করতে বলছে, আমার ব্যাগে তো প্লাস্টিকই নাই। পরিবেশ বিজ্ঞানীরা বলছেন এই পলিমার যৌগ দিয়ে তৈরি পণ্য নিয়ে আরও বেশি গবেষণার প্রয়োজন। বাণিজ্যিকভাবে উৎপাদন করা সেইটা জন্য যে টেকনোলজি যে গবেষণা সেটা হয়তো একটু পিছিয়ে আছে, তো উন্নত বিশ্বের জন্য হয়তো এটা সহজেই করতে পারবে, আমাদের দেশের জন্য এটা হয়তো অতটা ইকোনমিক্যাল এই স্টেজে হবে না মানে আজকে, তবে গবেষণা চালিয়ে গেলে আমরা মনে করি এটা খুবই সম্ভব। পরিবেশ অধিদপ্তর বলছে অনুসন্ধানের জবাব না দেয়ায় প্রকল্পটি বাতিল করা হয়েছে, আর জেলা প্রশাসন জোর দিচ্ছে পরিবেশ বান্ধব ব্যাগের উপর। আমরা নাকচ করে দিয়েছি ওনাদের জবাব দেখার সময় না আসায়, ওনারা যদি জবাবটা আবার পুনরায় আবেদন করেন তাহলে আমরা তখন আবার বিষয়টা দেখব। সুপার শপ সহ অন্যান্য যে বাজারগুলো আছে সেগুলোতে পরিবেশ অধিদপ্তর আছে রাজশাহীতে, পরিবেশ অধিদপ্তরের ডিডি মহোদয়, ইন্সপেক্টর এবং এডি সহ আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট টিম ওয়ার্কের মাধ্যমে এটা সুপার শপগুলো মনিটরিং শুরু হবে। প্রতিষ্ঠানটি প্রতিদিন 2 লাখ পলিমার ব্যাগ উৎপাদন করতে সক্ষম। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সাম্প্রতিক সহিংসতার জেরে খাগড়াছড়ির পর্যটন খাতে ধস নেমেছে। এদিকে আগামীকাল থেকে 31 অক্টোবর পর্যন্ত 3 পার্বত্য জেলায় ভ্রমণ না করার অনুরোধ জানিয়েছে প্রশাসন। এ নিয়ে আরও জানাতে খাগড়াছড়ি থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর, আগামীকাল থেকে 31 অক্টোবর পর্যন্ত ভ্রমণ না করার অনুরোধ জানানো হয়েছে পার্বত্য অঞ্চলে, তো সেই ক্ষেত্রে এটা পর্যটন খাতে কি রকম প্রভাব ফেলবে, আর খাগড়াছড়ির বর্তমান পরিস্থিতি আসলে এখন কেমন রয়েছে?
দেখুন, যদি পরিস্থিতির কথা বলি সেক্ষেত্রে বলা যায় যে আসলে অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে, অর্থাৎ বিশেষ করে 19শে সেপ্টেম্বর এবং 1 অক্টোবর দুইটি পৃথক ঘটনায় যে সহিংসতা হয়েছে, এরপরে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বেড়েছে, সম্প্রীতি সমাবেশ হয়েছে পাহাড়ি বাঙালি, সেক্ষেত্রে বলা যায় যে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। তবে গতকাল একটি প্রজ্ঞাপনের মধ্য দিয়ে কিন্তু 3 পার্বত্য জেলায় খাগড়াছড়ি সহ সেখানে কিন্তু পর্যটনের 31 অক্টোবর অর্থাৎ 24 দিনের জন্য কিন্তু ভ্রমণের না করার জন্য প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। এর আগেও আপনি জানেন যে অনির্দিষ্টকালে কিন্তু সাজেক পর্যটন কেন্দ্রটি পর্যটকদের নিরুৎসাহিত হয়েছে ভ্রমণে। খাগড়াছড়ি পর্যটনটা আসলে মূলত এখানে সাজেক এবং সাজেক নির্ভর, একই সাথে এখানে খাগড়াছড়িতেও যে বেশ কয়েকটা পর্যটন কেন্দ্র রয়েছে সেখানে কিন্তু এবার পূজার ছুটিতে, আপনি জানেন এই পূজার ছুটিতে কিন্তু 3 দিনের একটি বন্ধ ছিল, সেখানে কিন্তু প্রচুর পরিমাণ পর্যটক আসবে বলে এখানে যারা ব্যবসায়ী ছিল তাদের পক্ষ থেকে একটা প্রত্যাশার জায়গা ছিল। কিন্তু গতকালকে এই ঘোষণার পরে আসলে তারা যারা পর্যটন ব্যবসায়ী, আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলেছি, তারা বলছে তাদের যে গত 19 তারিখ থেকে যে সহিংসতা, সে কারণে কিন্তু খাগড়াছড়িতে নতুন কোনো পর্যটক আসেনি। তার উপরে এই যে 31 তারিখ পর্যন্ত যে ভ্রমণ না করার জন্য যে অনুরোধ জানানো হয়েছে, তারা বলছে আসলে পূজার বন্ধকে কেন্দ্র করে তারা যে একটা পর্যটন, এই সময় আপনি জানেন পাহাড়ে যে প্রকৃতি সেটা দেখার জন্য কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটক আসে, কিন্তু সেবার না আসার কারণে খাগড়াছড়িতে যে সমস্ত বিশেষ করে পরিবহন খাত বা যা হোটেল মালিক যারা রয়েছে তারা কিন্তু পর্যটনের উপরে শতভাগ নির্ভরশীল, কিন্তু এই নিষেধাজ্ঞার কারণে কিন্তু তারা ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত বলে জানিয়েছেন। আপনি জানেন খাগড়াছড়িতে অন্তত 35টি হোটেল রয়েছে এবং সেই সমস্ত হোটেলগুলোতে অন্তত যে পরিমাণ পর্যটক ভ্রমণ করে তারা বলছে যে আসলে 19 তারিখ পর্যন্ত থেকে শুরু করে আজকে দিন পর্যন্ত আসলে প্রায় 10 কোটি টাকার মতো তাদের কিন্তু ইতিমধ্যে আর্থিকভাবে ক্ষতি হয়েছে। আপনি জানেন খাগড়াছড়ির এখানে অর্থনীতির একটা বড় সেক্টর হচ্ছে কিন্তু পর্যটন, এখানে কৃষি এবং বন নির্ভর অর্থনীতির পরে কিন্তু পর্যটনের অবস্থান, এবং প্রচুর পরিমাণ মানুষ পর্যটনের সাথে বিভিন্নভাবে সম্পৃক্ত রয়েছে। এখানে পরিবহন শ্রমিক রয়েছে, এখানে আপনি জানেন যে পর্যটনের সাথে কিন্তু অনেকগুলো চেইন রিলেটেড থাকে, এখানে কৃষিখাতও কিন্তু পর্যটনের সাথে অনেক বেশি রিলেটেড। এখানে হোটেল মালিক রয়েছে, তারা কিন্তু একেবারেই বেকার হয়ে গেছে। বিশেষ করে যারা পরিবহন শ্রমিক রয়েছে, আমরা বেশ কিছু পরিবহন শ্রমিকের সাথে কথা বলেছি, তারা আসলে যে স্বাভাবিক সময়ে যেভাবে সাজেকে আসা যাওয়া করতো বা খাগড়াছড়িতে যেভাবে তারা পর্যটকদেরকে ভ্রমণ করে তারা যেভাবে আয় হতো, সেই আয়টা পুরোপুরি আসলে বন্ধ হয়ে গেছে। এখানে আসলে স্থানীয়ভাবে আয় করার খুব বেশি সুযোগ নেই, সেক্ষেত্রে এখানে যারা পরিবহন শ্রমিক রয়েছে তারা বেকার হয়েছে, এবং যে সমস্ত হোটেলগুলোতে কিন্তু অতিথি না থাকলেও কিন্তু তাদের যে ব্যয় বহন করতে হচ্ছে সেটা করতে গিয়ে অনেকে কিন্তু হিমশিম অবস্থা হচ্ছে। অর্থাৎ হোটেলগুলোতে দেখা যাচ্ছে যে কর্মচারী রয়েছে তাদের বেতন দিতে অনেক হোটেল মালিকরা কিন্তু ইতিমধ্যে হিমশিম খেয়ে যাচ্ছে। আপনি জানেন খাগড়াছড়ির পাশাপাশি খাগড়াছড়ি হয়ে কিন্তু সাজেকে পর্যটকরা ভ্রমণ করতে যায়, সেখানে আমরা সাজেকে বেশ কিছু পর্যটক রিসোর্ট কটেজ মালিকের সাথে কথা বলেছে, তারা বলছে সাজেকে অন্তত প্রতিদিন পূজার বন্ধকে কেন্দ্র করে 3 থেকে 3,500 পর্যটক কিন্তু ভ্রমণ করার কথা ছিল। সেক্ষেত্রে তারা কিন্তু এবার সেই ক্ষতির সম্মুখীন হয়েছে, এবং সাজেকে যারা আগে থেকে 1 মাস 2 মাস আগে যারা বুকিং করেছে সাজেক যাতায়াতের জন্য, সেই সমস্ত বুকিং কিন্তু ইতিমধ্যে বাতিল হয়ে গেছে। অনেকে তারা যে বুকিং মানে দিয়েছে সেটা কিন্তু অনেক মালিকরা অর্থাৎ রিসোর্ট মালিকরা সেটা কিন্তু রিফান্ড করে দিচ্ছে। তারা বলছে যে এই 3 দিনের বন্ধে অর্থাৎ শুক্র শনি রবি 3 দিনের যে বন্ধ ছিল সেটাতে তাদের যে পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে তারা আসলে কিভাবে সেটা পুষিয়ে উঠবে, তারা সেটা নিয়ে আসলে খুব দুশ্চিন্তা রয়েছে। এবং এখানে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে আসলে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই যে তাদের যে ভ্রমণ না করার যে নিষেধাজ্ঞা সেটা কিন্তু বলবৎ থাকবে। খাগড়াছড়ি থেকে জানাচ্ছিলেন সহকর্মী সমীর মল্লিক। দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ দামে এলপিজি কিনতে হয় বাংলাদেশের ক্রেতাদের। দেশের বাজারে জ্বালানিটির দাম 30% পর্যন্ত বেশি। বিপণনকারী প্রতিষ্ঠানগুলো বলছে কাঁচামাল আমদানিতে বাড়তি জাহাজ ভাড়া ও শুল্কই মূল কারণ, যদিও বিশেষজ্ঞরা বলছেন অতিরিক্ত মুনাফার সুযোগ নিচ্ছে সংঘবদ্ধ ব্যবসায়ীরা। অক্টোবরের জন্য দেশের বাজারে প্রতি লিটার এলপি গ্যাসের দাম 121 টাকা 32 পয়সা নির্ধারণ করেছে বিইআরসি। এর মধ্যে কাঁচামাল, বিউটেন ও প্রোপেন আমদানিতে জাহাজ ভাড়া ও প্রিমিয়াম খরচ 14.5 টাকার বেশি। মজুদ ও বোতলজাতে প্রতি কেজিতে খরচ 16 টাকার বেশি। বাকিটা মূল্য সংযোজন কর, রিটেইলার ও ডিস্ট্রিবিউটরের কমিশন। বাংলাদেশের চেয়ে ভারত, নেপাল, ভুটান সহ দক্ষিণ এশিয়ার বাজারগুলোতে কম দামে এলপিজি বিক্রি হয়। সেসব বাজারে দামের ওঠানামাও কম দেখা যায়। তো ইন্ডিয়াতে একটা 40,000 টনের সেল করে ওই 40,000 টনের জাহাজ ডেপ্লয় করে ওইখানে হয়তো 30,000 টন বিক্রি করলো, আমাদেরকে 9,000 10,000 দিয়ে তারা মাদার ভেসেলটাকে ডেপ্লয় করে। দ্যাট ইজ ওয়াই মানে ফ্রেট প্রাইসটা এখানে আসলে
ভ্যারি করে, এবং এটাই মূল কারণ। ফ্রেটটার উপরে এবং ডিউটিটা, এই দুইটার উপরে বেস করে আসলে প্রাইসটা চেঞ্জেস আসে। দেশে এলপিজি খাতে বেসরকারি বিনিয়োগ প্রায় 30,000 কোটি টাকা। বাজারে বিপণন হচ্ছে 20 কোম্পানির সিলিন্ডার। বিশেষজ্ঞরা বলছেন, ন্যায্য দামে রান্নার এলপি গ্যাস মিললে চাপ কমবে প্রাকৃতিক গ্যাসে। হোম ইউজে খুব অ্যাবিউজ হয়, তো যদি এটাকে পাল্টাতে হয় তাহলে আপনার অল্টারনেটিভ এলপিজির অ্যাবান্ডেন্সটা এবং অ্যাভেলেবিলিটিটা বাড়াতে হবে। বেসরকারি খাত নিজের খেয়াল খুশি মতো তারা এই মার্কেটে অলিগোপলি প্রতিষ্ঠিত করেছিল। 27-28টা কোম্পানি মিলিয়ে তারা নিজেদের মতো দাম নির্ধারণ করে বাজার নিয়ন্ত্রণ করত। নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি বলছে, বিশ্ববাজারে কাঁচামাল ও ডলার দরের ভিত্তিতে প্রতি মাসে দেশে এলপিজির দাম সমন্বয় হয়। ভারতে এলপি মার্কেট অনেক আগে থেকে বিকশিত, এটা ম্যাচিউরড মার্কেট। বাংলাদেশের মার্কেট অত ম্যাচিউরড নাই, আমাদের পুরাটাই আমদানি নির্ভর। সো আমরা ওই যে সৌদি সিপি যেটা বলতেছি, কন্ট্রাক্ট প্রাইস যেটা, তার উপর নির্ভর করে এখানে ওঠানামা। দেশে বছরে এলপি গ্যাসের চাহিদা 16 লাখ টন। 2030 সাল নাগাদ যা প্রায় দ্বিগুণ হতে পারে। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্সে। ধন্যবাদ সবাইকে।